সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। তুতলিয়ে কথা শেষ করতে পারলো না হিয়া। সপাটে চড় পড়েছে তার এক গালে। কানটায় কেমন ভোঁ ভোঁ শব্দ হচ্ছে। গাল কান মাথা গরম হয়ে গিয়েছে। এক গালে হাত দিতে দিতে আরেক গালেও পড়লো নীলার বলিষ্ঠ হাতের চড়। এবার হিয়ার মাথায় ঘুরে উঠলো। পড়ে যেতে যেতে নিজেকে সামলালো, দুগালে হাত চেপে ফুপিয়ে কেটে উঠলো। তার কান্না যেন নীলার মেজাজ আরো খারাপ করে দিল। এখন ভ্যাবে করছিস? তখন শুনেছিলিস আমার কথা? এই নীলু এহসানকে কি মনে হয় তোর? বলতে বলতে কচি ডাল দিয়ে পায়ের গোড়ালিতে প্রহার করছে। ক্যাঙারুর মতো লাফাচ্ছে হিয়া, দুগালে হাত দিয়ে কান্না করছে আর বলছে, আর এমন হবে না ভাইয়া, এবারের মতো ছেড়ে দেন। লাফিয়ে বিছানায় উঠে পড়েছে হিয়া। হাঁপাচ্ছে নিলয়। বেয়াদবটাকে মারতে চায় না, তাও তাকে রাগিয়ে দেয়। এটা শাস্তি পাওয়ার জন্য মুখিয়ে থাকে এটা। বেয়াদব। আজকে রাতে দোষী দরজা লক দেখি, তাহলে তুই শেষ। বলেই বড় বড় কদমে চলে গেল নীলা। পায়ে হাত বুলিয়ে কান্না করছে হিয়া। সে বাড়ি চলে যাবে, এখানে আর থাকবে না। এই লোক তাকে মেরে ফেলবে নয়তো একদিন। নিলয়ের রুমের সোফায় বসে আছে আসিফ। নিলয়কে আসতে দেখে উঠে দাঁড়ালো সে। সে নিলয়ের ফ্রেন্ড, কালিগ, ভাই সব। এক কাজিনের বিয়েতে ছুটিতে ছিল 3-4 দিন হসপিটাল থেকে। পিচিটা কেড়ে দোস্ত, এরকম একটা কেশবতী বউ থাকলে জীবনে আর কি লাগে? গদগদ কণ্ঠ আসিফের। আসিফের শার্টের কলার চেপে ধরল নিলয়। চোখে মুখে রাগের আভাস। চোখ ধরে নেবো আসিফ। এদিক সেদিক চোখ দিবি তো রোগী দেখবে কি? তোকে রোগী বানিয়ে দেবো। গর্জে উঠল নিলয়। বন্ধু রেগে গেছে বুঝতে পেরে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলল, রিল্যাক্স, এইরকম করছিস কেন? আমি তো জাস্ট ফান করছিলাম ইয়ার। তুই তো জানিস একজনকে মানাতেই আমার জীবন তেনাবে না। আবার আরে আবার ওর কথা মুখ উচ্চারণ করছিস? আবারও তেড়ে গেল নিলয়। কয়েকবার পিছিয়ে গেল আসিফ। থাক দোস্ত, চুপ আমি। তুই যা বলার বল। বিরক্ত হয়ে বলল আসিফ। তোকে কথা বলতে বারণ করিনি, শুধু ওর বিষয়ে কিছু বলতে বারণ করেছি। কটমটিয়ে বলল নিলয়। এই, ওটা কে বললি না তো? তা না হলে বুঝবো কিভাবে কোথায় মহাভারত অশুদ্ধটা করে ফেলেছি। হিয়া, ছোট জবাব নিলয়। সোফায় গা এলিয়ে দিয়েছে নিলয়। তার ভালো লাগছে না। ও, আসিফের কাছ থেকেও আর কোনো শব্দ ভেসে আসলো না। তার বন্ধুর জীবনে সবকিছুই সে জানে। বলতে গেলে তার কাছে খোলা বইয়ের মতো নিলয়। নিলয় কেন কি করে সবই সে বুঝতে পারে। রকিব থেকে শুনলাম তোদের দলের একজন নাকি বিশ্বাসঘাতকতা করেছে বলে মেরে দিয়েছিস। রাকিব আশফাক তার চাচাতো ভাই। রাজনীতির প্রতি অনেক ঝোঁক তার, তাই রাজনীতিকেই পেশা হিসেবে বেছে নিয়েছে। তার থেকে বছর দুয়ের ছোট রাকিব। একজন এমপির অ্যাসিস্ট্যান্ট হওয়া তো চারটেখানি কথা না। হুম, অবাক হলো না আসিফ। নিলয় কাউকে ক্ষমা করবে না, এটা নিতান্তই জেগে থেকে স্বপ্ন দেখার মতো। আচ্ছা, তোর পিচ্ছি বউয়ের কথা বাদ, এবার আমার দুঃখটা তো শোন। সোফা থেকে শান্ত দৃষ্টি ছুড়ল নিলয়। অর্থাৎ এখান থেকে উঠলে তোর খবর আছে। বন্ধুর দৃষ্টিতে পাত্তা দিল না আসিফ। এই ছেলে সারা জীবনই এমন করে, কত আর পাত্তা দিবে। তুই কিছু বলিস না কেন জামাইকে? নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে আমাকে। আমার জন্য কি তোর মায়া হয় না? নিজে তো এখন ঠিকই বউ নিয়ে রাত কাটাস। সোফা থেকে কুশন ছুঁড়ে মারলো নিলয়। বারবার আমার বইয়ের টপিকে যাস কেন? বারণ করেছি না? আচ্ছা যা, আর বলবো না। এবার তো আমার কথাটা একটু ভাব। তোর পালিত বোনটাকে কিছু বল। সে আজ 2 বছর যাবৎ জাইমাকে পছন্দ করে, কিন্তু মেয়েটাকে কিছুতেই মানাতে পারছে না। এই দুঃখ কাকে বলবে সে? তোদের বিষয়ে আমার ইন্টারফেয়ার করার কোনো ইচ্ছে নেই। তোরটা তুই সামলা। আমার দ্বারা কত উপকার পেয়েছিস ভুলে গেছিস শালা নেমো খারাম। পাত্তা দিল না নিলয়। উঠে রেডি হতে নিল হসপিটাল যাওয়ার উদ্দেশ্যে। আরো আগেই চলে যেত, তবে সিসিটিভি ফুটেজ গুলো চেক করার দরকার ছিল। তাদের বাসার ভিতরে বাইরে সব জায়গায় সিসিটিভি লাগিয়ে রেখেছে। চারিদিকে শত্রুর অভাব নেই। কখন কি পড়ে বসে। মূলত গ্যারেজের পাশে রুমটাও এক কোণায় করা। এই রুমে এসে ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, নিষিদ্ধ। তারপর বেয়াদবটাকেও শায়েস্তা করা ছিল, তাই একটু লেট হবে যেতে জানিয়ে দিয়েছিল হসপিটালে। শিরিন হক নাস্তা পাঠিয়েছেন কাজের লোক দিয়ে। আসিফ
বসে বসে নাস্তা করছে। সে একেবারে রেডি হয়ে এসেছে হসপিটালের উদ্দেশ্যে। সে বসে হিয়ার কথা চিন্তা করছে। বেচারিটা যে কার পাল্লায় পড়লো, এত বড় নিলয়ের সাথে এতটুকু হিয়া। আহারে। মুখ দিয়ে আফসোসের সুর তুলে আবারও নাস্তায় মনোনিবেশ করলো আসিফ। আকাশে সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগেই। জেরিনরা এসেছে এখনই। ড্রয়িং রুমের সোফায় বসে আছে জেসমিন বেগম, জেরিন আর কাজিন আনায়া। আনায়া জেরিনের ফুফাতো বোন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছে। হাতে শরবত নিয়ে কয়েক পদের নাস্তা নিয়ে এগিয়ে আসলো শিরিন হক। জাইমা আর হিয়া। পা ব্যথা করছে হিয়ার, পায়ে কালশিটে দাগ পড়েছে মারের, তবু এখানে আছে। বাড়িতে মেহমান এসেছে, সেই রুমে বসে থাকলে বিষয়টা কেমন দেখায় না? শরবত নাস্তার ট্রে গুলো টি টেবিলে রাখলো তারা। একে অপরের সাথে কুশল বিনিময় করছে। জেরিন উঠে হিয়াকে টেনে তার পাশে বসালো। জাইমাকেও বসতে বলল সোফায়। তার ফুফাতো বোন আনায়ার সাথেও পরিচয় করিয়ে দিল। এত জাম বাংলাদেশে, উফ। আমাকে ফ্রেশ হতে হবে জেরিন, আমার রুমটা দেখে দিতে বলো। বিরক্তি কণ্ঠে আনায়া বলে উঠল। তার কথা শুনে হিয়া জাইমা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। বাংলাদেশের জ্যাম, এটা কি নতুন কিছু নাকি? এত ঢং করে বলার কি হলো? পরনে জিন্স আর শর্ট টপস, চুলগুলো হালকা লাল কালার করা। পরিপাটি মডার্ন মেয়েটাকে দেখে নাক মুখ কুঁচকালেন শিরিন হক। তার এই ধরনের মেয়ে মোটেই পছন্দ না। জেসমিন বেগমেরও পছন্দ না, কিন্তু কি আর করার? নন্নাসের মেয়ে সাথে আসতে বললে কি আর না করা যায়? তার উপর তার নন্নাস আবার তার উপর গুরু দায়িত্ব দিয়ে দিয়েছে। ভদ্রমহিলা ভালোই বিপাকে আছেন এদের মা মেয়েকে নিয়ে। হিয়ামা, পুপিমনির কাছে আসো, কতদিন পর দেখলাম বাচ্চাটাকে। হেসে হিয়াকে কাছে ডাকলেন জেসমিন বেগম। জেরিনের পাশ থেকে উঠে জেসমিন বেগমের দিকে গেল হিয়া। জেসমিন বেগম হিয়ার মাথায় হাত বুলিয়ে গ্রামের সকলের খোঁজ খবর নিলেন। ভাবি, এবার হিয়াকে আমাদের সাথে চট্টগ্রাম নিয়ে যাব। আপনি যখন বলেছেন হিয়া যেতে চাইলে নিয়ে যাবেন, জেরিনের সাথে থেকে আসবেন হয়তো কয়েকদিন। মেকি হেসে বলল শিরিন বেগম। তার যে ছেলে। না ভাবি, কদিনের জন্য না, আমাদের শিহাবের জন্য একেবারে নিয়ে যাব এই টুকটুকি মেয়েটাকে, শিহাবের টুকটুকি। বলেই হাসলেন তিনি। শিরিন বেগম আমতা আমতা করলেন। স্বামীর সাথে দ্রুতই এই বিষয়ে কথা বলতে হবে, ছেলের কানে এই কথা যাওয়ার আগেই। এখন এসব থাক আপা, একটু রেস্ট নিন, তারপর না হয় কথা হবে এই বিষয়ে। কথা এড়ালেন তিনি। আয়না ঘাড় ঘুরিয়ে হিয়াকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। ও এটাই তাহলে শিহাবের টুকটুকি? কই আহামরি তো কিছু দেখলো না সেই মেয়ের মধ্যে। প্রথম দেখায় তার কেন যেন হিয়াকে ভালো লাগলো না। সে আর শিহাব একই ক্লাসে পড়ে, সাথে মামার ব্যবসাও দেখাশোনা করে শিহাব। ব্যবসার কাজে আটকা পড়েছে দুজন। একদিন পরেই চলে আসবে তারা এখানে। জেরিন আর আয়নাকে দোতলায় দুটি রুম থাকতে দেওয়া হলো। হিয়ার পাশাপাশি রুম তাদের। ফ্রেশ হয়ে জেরিন হিয়ার রুমে এসেছে গল্প করতে, সাথে জাইমাকেও নিয়ে এসেছে। সে বাবা কথা বলা আড্ডা দেওয়া ছাড়া থাকতেই পারে না, আর এদের সাথে তো কতদিন কথা হয় না। সে কোনো রকম ফ্রেশ হয়ে এসেছে আড্ডা দিতে। নিলয় ভাইয়াকে দেখলাম না, ভাইয়া নিশ্চয়ই এখনো হসপিটালে। হিয়া মুখ কালো করলো। তারা কথা বলছে তো বলছে, ওই শয়তানটাকে মাঝখানে টানার কি হলো? তার হাড় গোড় ভেঙে দিল শয়তান একটা। হিয়াকে মুখ কালো করতে দেখে জাইমা জবাব দিল, হ্যাঁ, ভাইয়া তো এখন হসপিটালে, হয়তো মাঝে মধ্যে আবার আঙ্কেলের সাথে কোনো মিটিংয়ে যায় ডিউটি শেষে। মিটিং ফিটিং কি জাইমা আপু, বলো গুন্ডামি করতে চায়, গুন্ডা একটা। বলেই মুখ বাঁকালো হিয়া। জাইমা চোখ পাকালো হিয়াকে। মেয়েটা ভাইয়ার কাছে এসব বলার জন্য মার না খেলে ঠিক হবে না। কি বলো হিয়া, ভাইয়া কি তোমার গুন্ডা মনে হলো? তুমি জানো ভাইয়া ঢাকার কত মেয়ের হার্টথ্রব? আমাদের চট্টগ্রামেও ভাইয়ার ভালো চর্চা আছে। এমপি জয়নাল এহসানের ছেলে ডক্টর নিলয় এহসান, মিস্টার অ্যাংরি ইয়াং ম্যান নামে যখন খবরের পাতায় ছবি ছাপে, কত ভালো লাগে জানো। কত মেয়েরা আমার কাছে ভাইয়ার মোবাইল নাম্বার চায় জানো, যখন জানে আমি ভাইয়ার কাজিন। হিয়া জেরিনের কথা শুনে ওর দিকে তাকিয়ে মনে মনে হাসলো। আমাকে যে মাইটে তাদের দিলে তারাও তখন গুন্ডাই বলতো গো ময়না পাখি। সে শুধু মুখে ও আচ্ছা বলে একটু হাসলো। তোমাদের একটা সিগারেট বলি, শোনো। ফিসফিস করে বলল জেরিন।
হিয়া আর জাইমা দুজনেই আর একটু সামনে এগিয়ে কান পেতে বসলো। আমার আনায়া আপু ভাইয়া বলতে অজ্ঞান। বাবা আসলে নিলয় ভাইয়া আর আনায়া আপুর বিয়ের কথা বলবেই বলেছে। বলেই মিটিমিটি হাসলো জেরিন। হিয়ার মনে হলো তার ভেতরে কেউ ছুরি দিয়ে আঘাত করছে। ভেতরে অসহ্য যন্ত্রণা হওয়া শুরু হলো, চেহারায়ও তার ছাপ দেখা গেল। জেরিন এটা সেটা বলেই যাচ্ছে, বিয়ে হলে কি করবে না করবে, এটা আর সেটা। জাইমা দেখলো হিয়ার প্রতিক্রিয়া। কোনো মেয়েরই ভালো লাগবে না স্বামীর বিয়ের কথা শুনলে। সে হিয়ার অস্থিরতা বুঝলো, হিয়াকে দেখে একটু হাসলো মনে মনে। স্বামীকে সারাদিন এটা সেটা বলে, আবার ভালোবাসে। সে হিয়াকে একটু একা থাকতে দিয়ে এটা সেটা বলে নিচে নিয়ে গেল। জাইমা জেরিন চলে যেতে হিয়া ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল। সাথে সাথে লাইট অফ করে শুয়েও পড়ল। তার এমন লাগছে কেন? এমনটা তো হতেই পারে, নিলয় তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতেই পারে। তাকে ছেড়ে দেবে নিলয়? হাতকে উঠলো হিয়ার কলিজা। তাকে তো নিলয় ভাইয়া ভালোবাসে না, ঠিক না? ভালোবাসবেই বা কেন? সে কালো, নিলয় ভাইয়া কত সুন্দর। ভালোবাসলে কি কেউ কাউকে কথায় কথায় এভাবে আঘাত করে, মারে? তার জীবন থেকে যদি চলেই যাবে তাকে ছেড়ে, তাহলে সেদিনটা কেন আসবে তার জীবনে? মুখে 2 হাত চেপে কান্না করছে হিয়া। মনের ব্যথায় ফোলা পায়ের ব্যথা ভুলে গেল হিয়া। কত শত আহাজারি করলো অবুঝ কিশোরী মনটা। ঘড়িতে তখন 10টা বেজে 30 মিনিট। ড্রয়িং রুমে শুধু জয়নাল এহসান, জেসমিন বেগম আর শিরিন হক উপস্থিত। খাওয়া দাওয়ার পাট একটু আগেই চুকিয়েছে সকলে। জেরিনা রায়নায়া রুমে চলে গেছে ঘুমানোর উদ্দেশ্যে। হিয়া খায়নি, রুম থেকেই বের হয়নি আর। জাইমা ডাকতেও গিয়েছিল, তাও আসেনি। সে বুঝলো না এই মা মেয়ে সেই 2 জামাই বউকে দুজনের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে কিছু না জেনে। আরেকজন শয্যাশায়ী হয়ে আছে জামাইয়ের বিয়ের কথা শুনে। অসহ্য, পাগলের কারখানা চত্বর সব। নিলয় এখনো বাড়ি ফেরেনি। সে প্রায় লেট করে আসে, এটা আর নতুন কিছু না। তাই সেই দিকে খেয়াল দিলেন না শিরিন হক। তার পুরো ধ্যান স্বামী আর ননদের কথার মধ্যে। আনাকে তো দেখেছো ভাই, আনা নিলয়কে পছন্দ করে, আর নিলয়েরও তো বিয়ের বয়স হয়েছে। তাই ভাবছি যদি নিজেদের মধ্যেই ভালো মেয়ে পাওয়া যায় তাহলে আর দূরে দেখার কি এর দরকার। আর শিহাবের বাবা আসলে আমরা ভেবেছি হিয়ার জন্য প্রস্তাব পাঠাবো শিহাবের জন্য। আমতা আমতা করে বললেন জেসমিন বেগম। ভাইকে বড্ড ভয় পায় ভদ্রমহিলা। বোনের কথা শুনে মুখ গম্ভীর হলো জয়নাল ইহসানের। গম্ভীর মুখেই বললেন, তুই যেটা বলছিস সেটা অসম্ভব জেসমিন। হিয়া আর নিলয় দুজনেই বিবাহিত। হিয়া এই আসানবাড়ির পুত্রবধূ। দ্বিতীয়বার যেন এই কথা এই বাড়িতে না শোনা যায়। আর নিলয়ের সামনে তো ভুলও না। এটা ঠিক, তোকে জানানো হয়নি, ভুল হয়েছে আমাদের। তবে আমি চাইব তোর দেওয়া প্রস্তাব নিলয়ের কান পর্যন্ত যেন না যায়। আমি আমার ছেলেকে চিনি, ও কোনো কিছু আস্ত রাখবে না। তাহলে বলেই তিনি স্ত্রীর দিকে কঠিন চোখে তাকিয়ে রুমে চলে গেলেন। শিরিন হক দাঁড়িয়ে আছেন অপরাধী হয়ে। তার ওই সিদ্ধান্তেই আজ সব ঝামেলা হয়েছে আর হচ্ছেও। ছেলের কাছেও তিনি অপরাধী। এদিকে জেসমিন বেগম কি প্রতিক্রিয়া দেবেন তাই যেন ভুলে গেছেন। নিলয়ের আর আনায়াটা হবে না তা না হয় মানা যায়। হিয়াও বিবাহিত, তাও আবার নিলয়েরই বউ। মেয়ের মাধ্যমে জেনেছিলেন ভদ্রমহিলা তার ছেলের মন কুঠুরিতে হিয়া নামক মেয়েটার বসবাস। এখন কি হবে? ছেলেটাকে কিভাবে বলবেন এই কথা? রাতের মধ্যপ্রহর চলমান। নিলয় এসেছে প্রায় 11টার দিকে। এসে ফ্রেশ হয়ে ল্যাপটপে কিছু কাজ সেরেছে সে। কাজ শেষে উঠে ঘড়িতে দেখলো রাত 1টা বেজে 18 মিনিট। বিছানার উপরে রাখা ব্যাগ থেকে একটা মলম নিয়ে লাইট বন্ধ করে হিয়ার রুমের দিকে হাঁটা দিল নিলয়। পায়ে ঠান্ডা কিছু অনুভব হতেই ঘুম ছুটে গেল হিয়ার। একটু নড়াচড়া করলো, কিন্তু ঠান্ডা ভাবটা যাচ্ছে না। চোখ মেলে তাকালো হিয়া। পায়ের দিকে তাকাতেই দেখলো কেউ সেখানে বসে। আঁতকে উঠে লাফ দিয়ে বসলো হিয়া। হাতের মলমের ক্যাপটা লাগাতে লাগাতে হিয়ার দিকে তাকালো নিলয়। নিলয়কে দেখে গুটিয়ে নিল নিজেকে হিয়া। কেন এসেছে এখানে আবার বিয়ে করবে নতুন বউয়ের কাছে? যাক সে। অভিমানী কিশোরী 2 হাতে হাঁটু আঁকড়ে ধরে বসে রইল অন্যদিকে চেয়ে, টু শব্দ ব্যতীত। পায়ে মলম রাখিস না কেন? মেরেছে তো মেরেছে, তা বলে সারাদিন এই ব্যথা নিয়ে থাকবে মলম না লাগিয়ে? গম্ভীর মুখে প্রশ্ন নিলয়। নির্বিকার হিয়া কোনো কথা বলল না।
মুখ এখনো অন্যদিকে ফিরিয়ে। আমার দিকে তাকা। ওদিকে কি? জবাব দিচ্ছিস না কেন শুনি? আমাকে রাগাতে ভালো লাগে সবসময় তোর? বলতে বলতে হিয়াকে টেনে এপাশ করলো। চোখ গড়িয়ে জল পড়ছে হিয়ার কোনো শব্দ ব্যতীত। তার কিশোরী মন স্বামী নামক প্রণয় পুরুষটার কাছে আহ্লাদী হতে চাচ্ছে, কেঁদে কেটে বুক ভাসাতে চাচ্ছে এই লোকটার। যখন ভালোবাসা বিয়ে কি না বোঝাতে এই লোকটার সাথে বাঁধনে আটকে পড়লো, তখন থেকেই এই লোকটাকে ঘিরে আবেগ, অনুভূতি, ভালো লাগা, ভালোবাসা সব সৃষ্টি হয়েছে তার মনে। এই লোকটা গভীরভাবে ছুঁয়েছে তাকে, তার সতীত্ব বিলীন হয়েছে এই লোকটাতে। সে কি করে ভুলবে এত সব? সে মরে যাবে, সত্যিই মরে যাবে। হিয়াকে কান্না করতে দেখে অবাক হলো নিলয়। জেদের বসে মেয়েটাকে কি বেশি ব্যথা দিয়ে দিল? হিয়াকে টেনে এনে কোলে বসালো নিলয়। তার সামলাতে নিলয়ের কাঁধ আঁকড়ে ধরলো হিয়া দুহাতে। সরি সোনা, আর এরকম হবে না। কেন রাগাস আমায় বারবার বলতো? মাথায় পিঠে হাত বুলিয়ে দিচ্ছে নিলয়। কাঁধে আলতো করে চুমু খেলো একটা, আরেকটা, পরপর আরো কয়েকটা। নাক টানছে হিয়া। সে নিজেকে কিছুতেই শক্ত রাখতে পারছে না। খানিকটা বিরক্ত হলো এই চোখের জলের উপর, তবে অবাক হলো নিলয়কে সরি বলতে শুনে। এখনো কান্না করছিস কেন? বললাম তো আর রাগাবি না, তাহলে আর মারও খাবি না। হিয়া দুপা দিয়ে নিলয়ের কোমর পেঁচিয়ে ধরলো। দু হাতে কাঁধ পেঁচিয়ে ধরে নিলয়ের কাঁধে মুখ ঠেকিয়ে বিড়বিড় করে বলল, আমাকে কি ভালোবাসা যায় না? আমি কি বেশি বেমানান আপনার সাথে নিলয় ভাই? হিয়ার বিড়বিড়ানো কথা শুনে ভ্রু কুচকালো নিলয়। সে ভালোবাসে কি বাসে না এটা কি এই মেয়েকে অক্ষরে অক্ষরে ভেঙে ভেঙে বোঝাতে হবে? হিয়াকে পেছনের দিকে টেনে এনে হিয়ার চোখে চোখ রাখলো নিলয়। তোর কি মনে হয়? আমার কি মনে হবে? সারাদিনই তো মারের উপর রাখেন, আমার আর কি মনে হবে? বলেই নাক টেনে নিলয়ের কাঁধে নাক ঘষলো হিয়া। তার এক সময় মনে হয় এই লোক তাকে দুনিয়া ভরা ভালোবাসে, আবার এক সময় মনে হয় তাকে দুই চোখে দেখতেই পারে না। এই যে দিনে কি মাত্তা নাই দিল, অথচ এখন কত ভালো আদুরে লক্ষ্মী ছেলে, দুমুখ একটা। এই এই, বারবার আমার টি শার্টে নাক মুছছিস কেন? ছ্যা, ইয়া। বলেই নিলয় টেনে টি শার্ট খুলে ফেললো। কি হয়েছে? হঠাৎ এগুলো বলছিস কেন? হিয়ার পিঠ বেয়ে ঘাড়ে হাত রেখে জিজ্ঞেস করলো নিলয়। দুপাশে মাথা নাড়ালো হিয়া, অর্থাৎ কিছু না। বলতে বলেছে। ঘাড়ে চাপ প্রয়োগ করলো নিলয়। আপনি তো কখনো বলেননি ভালোবাসেন কিনা। ভালোবাসলে তো ঠিকই বলতেন। বাচ্চা বাচ্চা অভিমানী কথা হিয়ার। হিয়ার কথা শুনে ঠোঁট চেপে হাসলো নিলয়। তার পিচ্ছি বউটা সে ভালোবাসে কিনা জিজ্ঞেস করছে। আমার ছোঁয়ায় ভালোবাসা বোঝা যায় না? হিয়ার কাছে প্রশ্ন নিলয়। আপনার ছোঁয়ায় আমি ব্যথা ছাড়া আর কিছুই পাই না। তাহলে আমার ভালোবাসায় ব্যথাময়, আর এরকমটাই চলতে থাকবে সারাটা জীবন। বলেই হিয়ার কোমর চেপে আরেকটু কাছে এনে নিজের সাথে মিশিয়ে নিল নিলয়। কি করছেন? লাগছে তো। ব্যথা তোর কণ্ঠ হিয়ার। লাগুক, আই এম ক্রেভিং ফর ইউ সোনা। হিয়ার কোমরটা আরেকটু চেপে ধরলো নিলয়। নিম্নাংশে অপ্রীতিকর কিছু অনুভূত হতেই তলপেটে মুচড়ে উঠল হিয়ার। হাত পা শিরশির করে উঠল। মোচড়াতে থাকলো হিয়া কোল থেকে নামার জন্য। নিলয় ছাড়লো না। ঘাড় উঁচিয়ে নিজের ঠোঁট দ্বারা হিয়ার ঠোঁট আঁকড়ে নিল। সময়ের সাথে হিয়াও রেসপন্স করা শুরু করলো নিলয়ের সাথে। নিলয়ের পৌর সত্তা হিয়ার মাঝে নিবেদিত হতে আরো উদ্গ্রীব হলো এতে। নিজেকে আড়াল করতে নিলয়ের বুকেই মুখ লোগালো হিয়া। হিয়ার বাচ্চামো দেখে হেসে ফেলল নিলয়। টেনে হিয়াকে খাটে ফেলে দিয়ে নিলয় তারপর নিজে হিয়ার উপর ঝুঁকলো। আজকে যেখানে যেখানে ব্যথা দেব, কাল আবার সেখানে মরণ লাগিয়ে দেব। আমি মারব, আমি আদর করব, আমি ব্যথা দিব, আমি সারাবো। মাথায় থাকে যেন। বলেই আবারও হিয়ার উপর নিজের আধিপত্য চালাতে শুরু করলো। স্বামীর ছোঁয়ার লাল নীল ব্যথার শীতকালে নিস্তব্ধ রাতের গভীরতা আরো ভারী হলো। নিজের নারী সত্তাকে দ্বিতীয়বারের মতো সঁপে দিল তার আখ্যায়িত গুন্ডা নামক পুরুষটির কাছে। অন্তরঙ্গ মুহূর্তে নিলয়ের আদরে পিচ্ছি পিচ্ছি ডাকতে কিশোরী মন পুলকিত করছে। তার নিলয় ভাইয়াটা সব সময় যেন এরকম থাকে, মনে মনে দোয়া করলো হিয়া। ঘড়িতে তখন বেলা 12টা ছুঁই ছুঁই। মাথার ওপর সূর্যের তাপ প্রখর, তবে হিয়ার ঘুম ভেঙেছে সবে। সারা শরীর বারবার নেতিয়ে আসছে, শরীরে শক্তি বলতে কিছুই পাচ্ছে না। শোয়া থেকে উঠল হিয়া।
এভাবে শুয়ে থাকলে আরো খারাপ লাগবে। রাতে প্রায় সেন্সলেস হয়ে গিয়েছিল। নিলয়ের হাতে কোনো রকম গোসল করেছিল। লজ্জায় তখন হিয়ার কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করছিল। তারপর রাতের খাবার গরম করে এনে খাইয়ে দিয়েছিল। খাবার খেয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় ভোর হয়ে গিয়েছিল। নিলয় কখন পাশ থেকে গিয়েছে সেটাও বলতে পারবে না। এর মধ্যে কতবার নিলয় চোখ রাঙানি ধমকানি খেয়েছে আল্লাহ মালুম। খাবার খাসনি কেন, এত উইক কেন, এটা সেটা কত কি বাপরে। তার শুধু এতটুকুই মাথায় গেঁথেছে, এই লোকের কাছে ঘিরঘিটিও ফেল করবে। এই নরম তো এই গরম, আজব লোক একটা। চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে আসলো হিয়া। লম্বা চুলগুলো এখনো একটু ভিজে, হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে একটা সুন্দর ফ্রেঞ্চ বেনি করে নিল। পরনে কালো রঙের ফ্রক লেগিংস। বাড়িতে এখন কোনো পুরুষ মানুষ নেই বিধায় স্কার্ফটা গলায় পেঁচিয়ে নিচে নামলো। দুর্বলতায় শরীর ঝিমিয়ে থাকলেও চোখে মুখে এক ধরনের উজ্জ্বলতা যেন ঠিকরে উঠছে। ড্রয়িং রুমের সোফায় বসে মোবাইল ঘাঁটছে আনায়া। পাশেই জেরিন বসে বসে কার্টুন দেখছে আর চিপস চিবোচ্ছে। পাশ ফিরে দেখলো হিয়া নামছে সিঁড়ি দিয়ে। সে হিয়া আসতেই বলা শুরু করলো, হিয়া, তোমার নাকি শরীর ভালো না? শরীর কি বেশি খারাপ? সকালে দেখলাম ভাইয়া তোমার রুমে থেকে বের হচ্ছে। সে সকালে নিলয়কে হেয়ার রুম থেকে বের হতে দেখেছিল। তার একটু কেমন যেন লেগেছিল বিষয়টা। জেসমিন বেগমও এসেছিলেন মেয়েদেরকে ডেকে আনতে নাস্তার জন্য। এসে মেয়েকে ভ্রুকুচকে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে গিয়ে জিজ্ঞেস করাতে নিলয়কে সকাল সকাল হেয়ার রুম থেকে বের হতে দেখেছে। এই বিষয়ে মাকে জানালো জেরিন। জেসমিন বেগম আমতা আমতা করে মেয়েকে জানালেন হিয়া অসুস্থ হয়ে গিয়েছিল রাতে, তাই হয়তো সকালেও একটু দেখে গেল শরীর এখন কেমন। এটাই হবে হয়তো। মায়ের কথায় বুঝ মানলো জেরিন। ডাক্তার মানুষ চেক আপ করতেই পারে, তার উপর আবার বোন। কিন্তু হিয়ার হঠাৎ হলো কি ভাবতে ভাবতে নিচে নেমে গিয়েছে জেরিন। মেয়ে যে তার বেশি কিছু ভাবেনি এটা বুঝে হাঁপ ছাড়লেন ভদ্রমহিলা। তিনি কাল রাত ভেবেছেন তার স্বামী আসলে হয় এই বিষয়ে বিয়ের বিষয়ে সরাসরি কথা বলবেন। বাড়িতে গিয়ে না হয় তার নন্দাস ছেলে মেয়েদের জানাবে। আনায়া সিহাব এখানে বিয়ের কথা শুনে কোনো রিয়াক্ট করলে বিষয়টা লজ্জাজনক হবে, নীলার কানেও চলে যেতে পারে। তাই তিনি ভেবেছেন বাড়িতে গিয়েই সকলকে জানাবে। এখন বেড়াতে এসেছে, বেড়াক, তার ভাই ভাবিকেও জানিয়েছে, তারাও সায় দিয়েছে এতে। এখন ভালো আছি জেরিন, একটু অসুস্থ ছিলাম আর কি। হিয়া এত কিছু জানে না। সে নর্মালি অসুস্থতার কথা বলল, কারণ সে 2 দিন আগেও অসুস্থই ছিল। সোফায় বসতে বসতে প্রত্যুত্তর করলো হিয়া। বসার সময় মাজায় ব্যথা অনুভব হলো। চোখ মুখ কুঁচকে মনে মনে নিলয়কে আচ্ছা মতো ধুয়ে দিল একটু। বাজে লোক একটা। সকালে নিলয় হিয়ার রুম থেকে বেরিয়েছে শুনে কপাল কুঁচকে হিয়ার দিকে তাকালো আনায়া। মেয়েটাকে দেখতে ততটা অসুস্থ লাগছে না। নিলয় ভাইয়া ওই রুমে কি কেন গিয়েছিল? চট করে মাথায় আসলো অসুস্থ বলে হয়তো দেখতে গিয়েছিল। তার মানে ভালোই প্রায়োরিটি পায় মেয়েটা তার ক্রাশের কাছে। বিষয়টা ভালো লাগলো না আনায়ার। হিয়ার চোখ সরিয়ে নিল, মুখটা তেতো হয়ে গেল ওর। কই তার দিকে সকালে ভালো করে তাকালো না। সে ইচ্ছে করে নিলয়ের সামনে সামনে চেয়ারে বসেছিল যেন নিলয় তাকে খেয়াল করে। কিন্তু কই কি, বরং সে সেদে সেদে এটা সেটা জিজ্ঞেস করলে সে তো হ্যাঁ এতটুকুতেই উত্তর সেরেছে। আর এই মেয়েটাকে রুমে গিয়ে দেখে এসেছে। সে কোনো কথা না বলেই আবারও মোবাইলে নজর দিল। জানো হিয়া, আমরা ভেবেছি বিকেলে ঘুরতে বের হব। ঢাকায় এসেছি, একটু ঘোরাঘুরি শপিং টপিং না করলে হয় বলো? চলো তুমি, জাইমা আপু, আনায়া আপু, আমরা ঘুরে আসি বিকেলে। উচ্ছ্বসিত কণ্ঠে বলল জেরিন। আমিও কোথাও যাইনি, এখানে এসে এখনো এখানেই আছি, যাইনি। ভালোই হবে, চলো কোথাও থেকে ঘুরে আসি। জাইমা আপু আসলে আপুকেও রাজি করাবো নে। খুশি হয়েছে হিয়া জেরিনের এই প্রস্তাবে। গ্রামের মেয়ে হলেও হিয়া যথেষ্ট আধুনিক পরিপাটি মার্জিত লোকে থাকে। ঘোরাফেরাও তার খুব পছন্দ। এখানে এসে অনাকাঙ্ক্ষিত সবকিছু সামলাতে সামলাতে ঢাকা শহরটা ঘুরে দেখার কথাই মাথায় আসেনি। আনায়া বিরক্ত হলো জেরিনের কাজে। তারা যাবে ঠিক আছে, সাথে আবার এদের আউট ঝামেলা নেওয়ার কি দরকার? সে ভেবেছিল সে আর জেরিন একটু ঘোরাঘুরি করে নিলয় হসপিটালে যাবে, সেখানে গিয়ে নিলয়কে একটু দেখবে। এদের সাথে গেলে এটা করতে পারবে? বিরক্তিতে উঠে চলে গেল আনায়া। আনায়াকে এভাবে চলে যেতে দেখে সেই দিকে তাকিয়ে রইল হিয়া। এটা আবার কেমন ধরনের মানুষ? কারোর সাথেই কথা বলে না, কাউকে একবারই কথা বলার সুযোগও দেয় না। যাকে পৃথিবীর সকল মানুষ একভাবে কোনো কথা আছে? সেও একবারই কথা বলতে চায় না। অন্য কেউ হলে আরেক কথা হতো।
যেই মেয়ে তার নিলয় ভাইকে বিয়ে করতে চায় তার সাথে কিসের কথা। মনে মনে মুখ মুচড়িয়ে জেরিনের সাথে কথায় যোগ দিল। কোথায় ঘুরতে যাবে সেটা নিয়ে। ভার্সিটির গেটের বাইরে এসে দাঁড়ালো জাইমা। একটু আগেই ক্লাস শেষ হয়েছে। সাথে থাকা বান্ধবী সিনথিয়াকে বিদায় দিয়ে রিক্সার জন্য এদিক সেদিক তাকালো জাইমা। মধ্য দুপুর হওয়ায় গাড়ির আনাগোনা একটু কম। দু একটা রিক্সা যাই যাচ্ছে, সব প্যাসেঞ্জার নেওয়া, কোনো খালি রিক্সাই দেখাচ্ছে না। বিরক্ত হয়ে এবার হাঁটা শুরু করলো জাইমা। বিরক্তির মাত্রা বাড়াতে কোথা থেকে যেন গাড়ির হর্নের শব্দ অবিরাম বেজে যাচ্ছে তার কানের কাছে। পিছনে মাথা ঘোরালো জাইমা। দেখতে পেল পরিচিত একটা গাড়ি, পরিচিত একটা মুখ। বিরক্তিতে ভরা মুখটাতে এবার কাঠিন্যতা দেখা গেল। চোখ মুখ শক্ত করে দ্রুত পায়ে সামনে হাঁটা ধরলো। জাইমাকে এভাবে ইগনোর করতে দেখে আসিফ গাড়ি থেকে বের হয়ে এলো তপ্ত মেজাজ নিয়ে। এই মেয়েটা পেয়েছে কি তাকে? দুয়ানা দামও দেয় না, আশ্চর্য। বড় বড় কদমে জাইমার সামনে গিয়ে পথ আটকে দাঁড়ালো আসিফ। দুজনের চোখে মুখে শক্ত হয়ে আছে। পথ সারুন। ছাড়ার জন্য তো আটকায়নি নিশ্চয়ই। কেন আটকেছেন? আপনার সাথে কোনো কথা বলতে ইচ্ছুক নই আমি। তুমি জানো কেন আটকেছি। এক কথা কতবার বলতে হবে, বলবে প্লিজ? বলেন কেন, আমি বলতে বলেছি? গাড়িতে এসে বসো, রাস্তায় কোনো সিন ক্রিয়েট করতে চাই না আমি। না, আমি যাব না আপনার সাথে। পথ সারুন। মেজাজ হারাচ্ছে আসিফ। আজকে কালকে ধরে তো মেয়েটাকে মানাতে চাচ্ছে না আসিফ। তাহলে কেন তাকে বুঝছে না মেয়েটা? সে কি এতটাই অপছন্দের পাত্র? জাইমার হাত চেপে ধরলো আসিফ। এক প্রকার জোর করেই গাড়িতে এনে বসালো জাইমাকে। চেঁচাচ্ছে জাইমা। যাব না আমি আপনার সাথে। রাস্তায় আমার সাথে গুন্ডামি করা হচ্ছে। ভাইয়াকে বিচার দিব আমি। গুন্ডামি করে একেবারে বিয়েটাই করিনি, তখন না হয় বিচার সালাসি যা বসানোর বসিও। একথা যেন জাইমার বিগড়ে যাওয়া মেজাজে কেরোসিন ঢেলে দিল। আরো জোরে চেঁচিয়ে এটা সেটা বলা শুরু করলো। গাড়ি এসে থেমেছে ইহসান মঞ্জিলের গেটের সামনে। জাইমা থেমেছে কিছুক্ষণ আগে, এখন পুরোপুরি শান্ত। আমায় কেন ভালোবাসা যায় না জাইমা? শান্ত নিষ্প্রভ কণ্ঠে প্রশ্ন আসিফের। জাইমা নিশ্চুপ। আমি কি বেশি অযোগ্য তোমার? এবারও নিশ্চুপতা। কলগুলো অন্তত পক্ষে তোলো, তোমার কণ্ঠ না শুনলে ভালো লাগে না আমার। গাড়ির লক খুলে দিল আসিফ। লক খুলতেই জাইমা বের হতে দেরি করলো না। সাথে সাথে গাড়ি ঘুরিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলে গেল আসিফ। এই মেয়েটা জানে কতটা ব্যস্ততার মাঝেও সে এসেছিল ওর জন্য। গাড়িটা চোখের আড়াল হতেই গেট পেরিয়ে ভিতরে ঢুকলো জাইমা। চোখ বেয়ে জল পড়ছে। তাদের মতো মানুষের কাছে আসিফ আশফাকের মতো ভালোবাসার বামন হয়ে চাঁদ পাওয়ার মতো। সে বামন হয়ে চাঁদ পেতে চায় না, হাতও দিতে চায় না, কিন্তু চোখ যে অন্য কথা বলছে। যে যার মতো রেডি হচ্ছে রুমে। আসরের আজান হয়েছে কিছুক্ষণ আগে। হিয়া একেবারে নামাজ পড়ে রেডি হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য। তারা ঠিক করেছে নিলয়দের বাড়ি থেকে কিছুটা দূরে একটা সুন্দর পার্ক আছে, সেখানে যাবে বলে। জাইমাকেও রাজি করিয়েছে। রেডি হয়ে নিচে নামলো সকলে। শিরিন হক, জেসমিন বেগম বারবার করে বলে দিলেন সকলে যেন একসাথে থাকে, আবার সন্ধ্যা নামার আগে যেন ফিরেও আসে। নিলয়কে জানাতে দেয়নি হিয়া। দেখা যাবে তাদের যেতে না করে দিলে সকলের আনন্দটাই মাটি হয়ে যাবে। বাড়ির গাড়ি নিয়ে বের হলো চারজন। পার্কে পৌঁছাতে পৌঁছাতে 5:30 বেজে গেছে। চারিদিকে কত মানুষ, কত কপত কপতি জোড়ায় জোড়ায় হাঁটছে হাতে হাত রেখে। তাদের দেখে হিয়ার একটু নীলার কথা মনে পড়লো। তার মনে হয় এই জীবনে নিলয় ভাইয়ের সাথে এভাবে হাতে হাত রেখে কাঁধে মাথা দিয়ে হাঁটা হবে না। এরকম করতে চাইলে দেখা যাবে সকলের সামনে থাপ্পড় মেরে বলবে, এরকম নিব্বা নিবিদের মতো চিপকে আছিস কেন? বেশি প্রেম পেলে রুমে চল। বড় করে নিঃশ্বাস ছাড়লো হিয়া। তারা এখন বসে আছে একটা ফুচকার স্টলে। ঘুরতে আসবে তবে ফুচকা খাবে না, এটা কি হয়? প্রায় সন্ধ্যা নেমে যাচ্ছে। তারা ঠিক করেছে ফুচকা খেয়েই বাড়ি চলে যাবে। গাড়ির ড্রাইভারকে ফোন করে আসতে বলে দিবে একটু পর। সবাই এটা সেটা নিয়ে টুকটাক কথা বলছে। হঠাৎ করে আনায়া জেরিনকে বলে উঠল, আমি একদিন নীলা ভাইয়ের সাথে ঘুরতে আসবো এখানে। কত কপত কপতি দেখতে পাচ্ছিস, তাদের মতো আমরাও হাতে হাত রেখে হাঁটবো। তোমাকেও সাথে রেখে আপু, কাবাব মে হাঁটি হয়ে থেকে যাব আমি। বলে চোখ টিপ দিল জেরিন। আনায়া হেসে ফেললো ওর কথা শুনে।
তোকে ফটোগ্রাফার হিসেবে সাথে রাখবো, আমাদের কাপল পিক তুলে দিবি। হেসে বলল আনায়া। তাদের দু বোনের কথা শুনে হিয়ার আবারও অস্বস্তি হতে শুরু করলো। তার স্বামীকে নিয়ে কেন টানাটানি করছে? আজব তো। ওরা কি জানে না হিয়া আর নিলয়ের বিয়ের কথা? নিজের মুখে ফোটাবেই কিভাবে? নিজের বিয়ের কথা বলবে কিভাবে বলবে? তোমরা আমার নীলয় ভাইকে নিয়ে টানটানি কেন করছো? উনি আমার স্বামী। মা হাতের মুঠোয় চাপ পড়লো হিয়ার। সে দেখলো জাইমা তাকে চোখ দিয়ে আশ্বস্ত করছে প্যানিক না হতে। আমাদের মতো সিঙ্গেলদের কাজই হচ্ছে কাপলদেরকে ছবি তুলে দেওয়া, সমস্যা নেই, এটা করতেও রাজি। বলেই হাসলো জেরিন। সিঙ্গেল থাকতে হবে না সুন্দরী, এদিকে একটু তাকাও, তোমার এক ইশারাতে তোমায় ডাবল বানাতে রাজি আছি। বিচ্ছিরিভাবে হাসির শব্দ পাওয়া গেল পিছন থেকে। কয়েকটি ছেলে হাসতে হাসতে তাদের সামনে খালি চেয়ারে ধপ করে বসে পড়লো। এক একটার বয়স 22 কি 23 হবে হয়তো। ওরা চারজনই কিছুটা ঘাবড়ালো এতগুলো ছেলে দেখে। কি সোনামণিরা, দেখে তো মনে হচ্ছে সবগুলাই সিঙ্গেল। এ বয়সে রাতে একা ঘুমাতে কষ্ট হয় না? বিশ্রী ভঙ্গিতে হেসে উঠল ছেলেগুলো। তোমরা চাইলে তোমাদের একাকী রাত কাটানোর কষ্টটা আমরা গুছিয়ে দিতে পারি। কিরে, কি বলিস তোরা? পাশের ছেলেগুলোকে জিজ্ঞেস করলো সামনে বসা ছেলেটা। সকল ছেলেগুলো হই হই করে উঠলো। জাইমার উঠে দাঁড়ালো। এখান থেকে চলে যেতে হবে। অযথা এই নোংরাগুলোর সাথে কথা বাড়ানো মূর্খতা। যেদিন কিছু বলতে চাচ্ছিল কিন্তু তাকে হাত ধরে থামিয়ে দিয়েছে জাইমা। কি দরকার? হিয়া যে এরকম ছেলেদের ভয় পায় বিষয়টা তা না, কিন্তু নতুন জায়গা তার উপর বাড়াবাড়ি করতে গিয়ে যদি নিলয়ের কানে চলে যায়। তাদের গ্রামের মেম্বারের ছেলে তাকে একবার রাস্তায় টিজ করেছিল। সেদিন সে মাথা নিচু করে বাড়ি ফিরে এসেছিল। মেম্বারের ছেলে বলে কিছু বলতে যায়নি, তবে সারা রাত ছটফট করেছে এই লম্পটকে ছেড়ে দিয়ে আসা ঠিক হয়নি। সে মনে মনে ঠিক করেছিল আবারও তার সাথে এমন করতে আসলে জুতা দিয়ে বাড়ি দিয়ে আসবে। যা হবার হবে পরে দেখা যাবে। কিন্তু ও মা, সে কয়েকদিন লম্পটটাকে দেখলোই না। উল্টো শুনলো কে যেন মেরে হাড়গোড় ভেঙে হসপিটালে ভর্তি করে দিয়েছিল। সে কিছুটা অবাক হয়েছিল, তবে খারাপ লাগেনি। লম্পটটার একটা শিক্ষা হওয়ার দরকার ছিল। সবার সাথেই এমন করতো অসভ্যটা। হিয়ারা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ছেলেগুলো উঠে ওদের সামনে দাঁড়ালো। বিদ খুঁটে হেসে বলল, কি আর তর্স হইছে না? এখনই লাগবে? ছি! ওদের চারজনেরই গা ঘিন ঘিন করে উঠলো। হিয়া আর নিজেকে আটকাতে পারলো না। সামনে থাকা জেরিন আনায়াকে সরিয়ে ছেলেটার মুখের উপর থুথু নিক্ষেপ করলো। ঘৃণায় তার শরীর রিরি করছে। ছেলেগুলো যেন এতে খ্যাপা ষাঁড় হয়ে গেল। বিশ্রী ভাষায় গালি দিতে তেড়ে গেল হিয়ার দিকে, ওর হাতের কবজি চেপে ধরতে। তবে আগেই কোথাও বাধাপ্রাপ্ত হলো। ঘাড় ঘুরিয়ে দেখলো তাদের থেকে বছর 5 বড় একটা ছেলে তার গেঞ্জির কলার ধরে টেনে রাখছে। তুই একটা মাদার রে, স্যার বলছি, চিনিস আমায়? আমি কে? ছেলেগুলো মূলত এই এলাকায় নতুন এসেছে। পাতি মস্তান হয়েছে কিছুদিন হবে। আসলাম খন্দকারের লোকের পা চাটা চামচা। না, চিনি না আমায়। আমি আসলাম খণ্ডকারের লোক, স্যার বলছি, নয়তো এক্ষুনি উঠিয়ে নিয়ে যাব আস্তানায়। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল ছেলেটা। চারিদিকে সন্ধ্যা নেমেছে আরো আগে, কিন্তু চারিদিকে সাদা বাতির আলোয় আলোকিত চারিপাশ। সবকিছু ঝকঝকে ফকফকে একদম। সেই ঝকঝকে ফকফকে আলোয় জাইমা রকিবকে দেখে অনেকটা স্বস্তি পেল। যাক, তাদের আর চিন্তা নেই। সে এইসব খুব ভয় পায়। জয়নাল এহসানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে বাড়িতে আসা যাওয়ার রাকিবকে ভালোভাবেই চিনে জাইমা। রকিব আশফাক আসিফের চাচাতো ভাই। রকিবও চেনে জাইমাকে। আচ্ছা, খুবই ভয় পেলাম তোর আসলাম বাবার নাম শুনে। বলেই বিদ্রুপের হাসি হাসলো রকিব। ছেলেগুলো যেন আরো খেপে গেল। তেড়ে গেল রকিবকে মারার উদ্দেশ্যে। 1-2 করে সবগুলোকে যেই রকমের কেলানি দিল। রকিব সাথে নিজেও 2-1টা খেল। এমপির অ্যাসিস্ট্যান্ট হওয়ায় কিছুটা ট্রেনিং প্রাপ্ত রকিব এইসবে। জেরিন হাঁ হয়ে দেখছে রকিবকে। তার কাছে এখন রকিবকে সুপার হিরোর উপরেরটা যা আছে তা লাগছে। সে পুরাই ফিদা। হাউ কিউট, অস্ফুট স্বরে বলল জেরিন। এইসব মারামারি শেষে অবস্থায় রকিবের সাথে আরো কয়েকটা ছেলে পেলে এসে হাজির হলো এখানে। সকলেই রকিবের সাথে যোগ দিয়েছে। কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো আসিফ। এসেই জাইমার কাছে গিয়ে
হাত পা চেক করা শুরু করলো। দেখি দেখি কোথাও লেগেছে কিনা। হাবাচ্ছা আসিফ। রকিবের থেকে খবর পেয়ে কোনো রকম গাড়ি নিয়ে বেরিয়েছে তারা। আসিফের কাণ্ডে বিরক্ত হয়ে সরে দাঁড়ালো জাইমা। জেরিন দেখেছে আসিফকে, সে চেনে আসিফকে নিলয়ের বন্ধু হিসেবে। বাপ্পা, জাইমা আপুর জন্য এত দুশ্চিন্তা? সামথিং সামথিং। ভাই, উনি নয় তো? আমি মারামারি করছি, আমাকে দেখো আমি ঠিক আছি কিনা। এ কথা বলে আসিফের মজা উড়ালো রকিব। এবার জাইমা কিছুটা লজ্জা পেল। জেরিন ভাবছে এরা কি পরিচিত নাকি। আনায়া ভ্রুকুচকে আছে। এর আবার কোন নমুনা? তার ক্রাশ বাই কই? জোরে গাড়ি ব্রেক কষার শব্দে সকলে সেই দিকে তাকালো চোখ ঘুরিয়ে। নিলয় এসেছে। কালো রঙা গাড়িটা ড্রাইভিং সিট থেকে নেমে সজোরে গাড়ির দরজাটা লাগালো নিলয়। রাগে তার শরীর কাঁপছে। তার বাড়ির মেয়েদের দিকে চোখ তুলে তাকানো। গাড়ির দরজা লাগানোর শব্দে সকলে সতর্ক হলো। তাদের ভাই কি পরিমাণ রেগে আছে তারা আন্দাজ করলো। আন্দাজ করে ছেলেগুলোকে ঘিরে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়লো স্থির হয়ে। সকলের দৃষ্টি নিলয়তে নিবদ্ধ, যার সাদা শার্টের গোটানো হাতে রিচ ওয়াশ, যার চলনে বলনে আভিজাত্য, হাঁটার প্রতিটি কদমই কৃতিত্ব যেন উপচে উপচে পড়ছে। ফর্সা চেহারা লাল হয়ে আছে, যার আগের বহিঃপ্রকাশ। হাউ মানলি, ও মাই গড! একই সুরে বলে উঠল দুই বোন। হিয়ার এত সব দেখার সময় কই, তার মন আল্লাহ আল্লাহ জ্বলছে। এখন কি না কি হয় সেটা ভেবে সে কিছুটা গুটিয়ে গেল জাইমার পেছনে, যেন তাকে দেখতে না পাওয়া যায়। আসলে কি নিজেকে লুকাতে পারলো? ছেলেগুলো নিলয়কে দেখে অনেকটা ভয় পেল। সামনাসামনি না দেখলেও তারা নীলার ছবি দেখেছে, জানে এই লোকটা কেমন। এই মেয়েগুলো কি নিলয় পরিচিত? কার কাছ থেকে অনুমতি নিয়ে তোরা এখানে এসছিস? জবাব দে। পুরো পার্ক কাঁপিয়ে চেঁচিয়ে উঠল নিলয়। এরা জানে তাদের কত শত্রু। রাজনীতিতে ভালোর আড়ালেও কত শত্রু থাকে, সবই মুখোশধারী। আজকে যদি তার গুপ্তচর রকিবকে খবর না দিত কত বাজে ভাবে কিছু হতে পারতো কল্পনা আছে এসবের। রকিব যদি আসতে দেরি করতো কি হতো? কি হলো? জবাব দে। আমায় জানালি না কেন? আবারও চেঁচিয়ে উঠল নিলয় ওদের উপর। সে নিজের রাগকে সংবরণ করতে পারছে না। হিয়া আপনাকে জানাতেই দেয়নি ভাইয়া? আনায়া বলে উঠল। নিলয়ের চোখে হিয়াকে অপরাধী করতে পেরে সে মনে মনে বৈশাচিক ভাবে হাসলো। তার এই মেয়েটাকে একদম সহ্য হয় না কেন জানি। ক্ষিপ্ত দৃষ্টি ফেললো নিলয় জাইমার পিছনে, যেখানে আপাতত ভয়ার্থ মুখে মাথা উঁকি দিয়ে আছে। নিলয়কে এইদিকে তাকিয়ে থাকতে দেখে আবারও মাথা আড়াল করে ফেললো হিয়া। আবারও কিছু বলতে যাবে নিলয়, আসিফ এসে হাত ধরে থামিয়ে দিল। থাক ভাই, এদিকে আর সিন ক্রিয়েট করিস না। এমনিতেই মেয়েগুলো ভয় পেয়ে আছে। আর দেখ, চারদিকে মানুষ দেখছে, ভিডিও করছে, এগুলো আবার খবর ছাপবে আগামীকাল। চারিদিকে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, ভিডিও করছে, কেউ কেউ দেখে দেখে চলে যাচ্ছে। এখনকার মানুষের কাজই এগুলো। কে কি করছে, কোথায় কি হলো, কে কে বিপদে পড়লো, এগুলো অনলাইনে ছেড়ে ভাইরাল হওয়া, এই মানুষকে সাহায্য করা এখন এদের মাথায় আসে না। এর আগে হাত চলে যায় মোবাইলের ক্যামেরায়। আগে ছবি তোলা যাক, একটু ভিডিও করে নিই, তারপর বাকি সব। রকিব এগিয়ে আসলো নিলয়ের দিকে। ভাই, ছেলেগুলোকে কি করব? ঘুরে ছেলেগুলোর দিকে তাকালো নিলয়, যারা এখন মাটিতে পড়ে আছে মার খেয়ে। সবগুলোকে গোডাউনে নিয়ে যা, আমি আসছি। জি ভাই। বলেই রকিব ছেলেগুলোকে টেনে তুললো। হিয়াদের পাশ দিয়ে ছেলেগুলোকে নিয়ে যেতে যেতে সে ছেলেটার মুখে হিয়া থুতু মেলেছিল, সেই ছেলেটা হিয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, একবার সারা পাই তোকে খেই সর্বমান। ছেলেটার বিড়বিড়ানি কথা হিয়া জাইমা দুজনেই শুনলো, সাথে আরেকজনও শুনলো। হ্যাঁ রাকিব, রিভলভারটা দে তো। অপেক্ষা করলো না নিলয় রকিবের দেওয়ার। রকিবের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ছেলেটার পায়ে গুলি করে দিল। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো ছেলেটা। গুলির বিকট শব্দে, ঘটনার আকস্মিকতায় সকলেই হতবিহ্বল। কি হলো সেকেন্ডের মধ্যে? ছেলেটার বুকে পাড়া দিয়ে নিলয় জিজ্ঞেস করলো, কি বললি? আবার বল বাস্টার্ড, বল কি বললি মাত্র। বলে আবারও গান উঠালো গুলি করার জন্য।
ছেলেটা প্রাণপণে নিজের জীবন ভিক্ষা চাইছে। ভাই ভাই এখন ছেড়ে দিন প্লিজ, যা করার গোডাউনে গিয়ে করবেন। বলেই ছেলেটাকে ছাড়িয়ে তাদের জিপের দিকে চলে গেল। সে জানে এসব কিছুই কাল খবরে ছাপবে, আর তার সামনেই দিতে দিতে ঘাম ছুটে যাবে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে হিয়া। সে এতদিন শুধু শুনে এসেছে নিলয় ভাইয়া রাজনীতি করে, তাই বলে লোকটা এতটা ভয়ঙ্কর। সে আজ নিলয়ের আর একটা রূপকে চিনল। ভয়ে তার মন দেহ কুঁকড়ে আছে, সারা শরীর ঠান্ডা হয়ে আছে, কোনো নড়াচড়া করতে পারছে না। হাসিফ, ওদের বাড়ি পৌঁছে দিয়ে আস। বলেই জাইমার পেছন থেকে হিয়ার হাতটা টেনে ধরে টানতে টানতে নিজের সাথে নিয়ে গেল। আনায়া চিন্তিত হলো, তাদের সবাইকে রেখে এই মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছে নিলয় ভাইয়া। পরক্ষণেই মনে হলো হয়তো মেয়েটাকে শাস্তি দিবে নিলয় ভাইয়াকে জানাতে না দেওয়ায়। এটা ভেবে চিন্তিত মুখটায় মুহূর্তেই শয়তানি হাসি দেখা গেল। আসিফ তাদের সকলকে নিয়ে গাড়িতে উঠে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। মানুষের ভিড়ও কমে গিয়েছে এখান থেকে। কেউ কেউ নিলয়ের দাপটের কথা বলছে, কেউ বা নিলয়ের দ্রুততার কথা বলছে, তো কেউ কেউ জয়নাল এহসানের কথা বলছে যে জয়নাল এহসান এই এক ছেলে যথেষ্ট তার পুরো দুনিয়া সামলাতে। এ ছেলে যেমন বিচক্ষণ তেমন বুদ্ধিমান, তবে বদ মেজাজে ভীষণ। মানুষ দলবল বেঁধে জায়গা ত্যাগ করছে আর এসব বলা বলি করছে, তবে এতে কারোর কিছু এসে যাবে না, তারা ভালোই জানে। মাঝখানে চলে গেছে কয়েকটা দিন। এই 4-5 দিনে হিয়া নিলয় তেমন একটা দেখা পায়নি। সেদিন রাতে বাসায় ফিরতে ফিরতে কখন গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল খেয়াল নেই হিয়ার। ঘুম থেকে উঠে দেখেছিল সে নিজের রুমে। তারপর থেকে নিলয়ের সাথে এক প্রকার দেখা হয় না বললেই চলে। তার মনটা ভার হয়ে আছে একজনের বিরহে, তাই সে আজকে ঠিক করেছে নিলয় রাতে কখন বাড়ি ফিরে সে আজ দেখেই ছাড়বে। তাই তো দুপুরের খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিল যেন রাতে সজাগ থাকতে পারে। আসরের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে মসজিদ থেকে। হিয়া উঠল, উঠে ফ্রেশ হয়ে একেবারে উঁচু করে বের হলো সালাত আদায়ের উদ্দেশ্যে। দিন দিন আনায়ার নিলয়ের জন্য বাড়াবাড়িটা যেন বেড়ে গিয়েছে। হিয়া নিতে পারছে না এগুলো আর। তাও ফুপির কথা শুনে বারবার নিজেকে বোঝাচ্ছে, থাক চলেই তো যাবে আর কয়েকটা দিন। শিহাবের বাবার আসার কথা থাকলেও তারা এখনো আসতে পারেনি ব্যস্ততায়। আজকে আসার কথা, তবে এখনো এসে পৌঁছায়নি। নামাজ শেষে মায়ের সাথে একটু বলে রুমে থেকে বের হলো হিয়া। মায়ের সাথে কথা বলেই তার মন কেমন করে, মন চায় এক ছুটে গ্রামে চলে যেতে। আবার নিলয়কে ছেড়ে চলে যেতে হবে ভাবতেই নিঃশ্বাস আটকে আসে। তার ভাই হিমেল এসেছিল একদিন মাঝখানে তার সাথে দেখা করতে। ভাইকে পেয়ে সে কি কান্না হিয়ার। বাবা মারা যাওয়ার পর ভাইটা যেন কেমন দায়িত্বের ভারে গম্ভীর হয়ে গেছে। ছেলে হোক বা মেয়ে, যাদের বাবা নেই তারাই বোঝে বাবা বলে ডাকতে না পারার যন্ত্রণাটা কি, বাবা নামক বট গাছটার ছায়া না থাকার মানে কি। বসার ঘরে বসে আছে জেরিন আর আনায়া। দুই বোন মূলত টিভিতে নিউজ দেখছে একখানে। গত 2 দিন যাবৎ একটা নিউজ চারিদিকে ছড়াচ্ছে। বেশ একটা ছেলেকে কে যেন নৃশংস ভাবে হত্যা করে ফেলে রেখে গেছে পচা ডোবার উপর। পথচারীরা দেখে পুলিশকে ইনফর্ম করেছে। ছেলেটার চেহারা থ্যাতলানো, চোখ দুটো ছুরি ঘাত করা, হাত পায়ের নখ নেই, শরীরের কোনো অংশ অক্ষত নেই, আঘাত ব্যতীত হৃৎপিণ্ড বের করা। সাংবাদিকদের নৃশংস হত্যার বর্ণনা শুনে শরীরে কাঁটা দিয়ে উঠল হিয়ার। সিঁড়ি বেয়ে নামতে নামতে কোনো সুস্থ মস্তিষ্কে মানুষের পক্ষে সম্ভব এরকম ভাবে হত্যা করা? মনে মনে কথাটা আওড়ালো হিয়া। তার মনে হলো সে এরকম হত্যার ঘটনা আগেও শুনেছে, কিন্তু পুরোপুরি খেয়াল করতে পারলো না। সেও গিয়ে সোফায় বসলো জেরিনের পাশে। তাকে দেখে দুই বোন তার দিকে তাকালো ভালো করে। যে আপাতত তাদের পাশে বসে আছে মিষ্টি কালারের কুর্তি পরিহিত, ঘুম থেকে উঠে আসা ফোলা ফোলা ভাসমান চোখগুলো দিয়ে টিভির দিকে চেয়ে আছে। জেরিনের মনে হলো এই চোখগুলো নেশা ধরানো, দেখলেই চেয়ে থাকতে মন চায়। চোখ ফেরালো জেরিন। তার কি ভিমরুটি পেয়েছে? ভাইয়ারা কোথায় আছে জেরিন? আর কতক্ষণ লাগবে আসতে? টিভির দিকে চেয়ে প্রশ্ন করলো হিয়া। এই তো চলে আসবে কিছুক্ষণের মধ্যেই হয়তো, জবাব দিল জেরিন। ও বলেই ওপর নিচ মাথা নাড়ালো হিয়া। তারপর ঠোঁট উল্টে বেখেয়ালিতে পাশ ফিরে তাকালো। তারপর আবারও চোখ ফিরিয়ে নিতে গিয়েও থামলো। আনায়া তাকিয়ে আছে তার দিকে, কেমন চোখ যেন।
হিয়ার ভালো লাগলো না এই দৃষ্টি। তার কপালে আপনা আপনি কয়েকটা ভাঁজ পড়লো। কিছু বলবেন আপু? আনায়াকে শুধালো হিয়া। তোমাকে ওই দিন কোথায় নিয়ে গেছিল ভাইয়া? তোমরা যে এত লেট করেই বা ফিরলে কেন? জিজ্ঞেস করলো আনায়া। বিরক্ত হলো হিয়া। এই নিয়া প্রশ্ন কয়বার করেছে মনে আছে এই মেয়ের? একটা মানুষ যখন কোনো প্রশ্ন এড়িয়ে যায় তার মানে কি? তার মানে হচ্ছে সে এটার উত্তর দিতে চাচ্ছে না। উনি কি এটা বুঝতে পারছেন না নাকি চাইছে না? আশ্চর্য। আর কিভাবে বোঝাবে? আমি জানি না আপু কোথায় নিয়ে গিয়েছিল। আমি আগে কখনো যাইনি সেখানে, আর বেশ দূরও ছিল, তাই দেরি হয়েছে। অনেকটা বিরক্ত হয়ে বলল হিয়া। ভাইয়া তোমাকে বকা দেয়নি? যেভাবে নিয়ে গেল ওখান থেকে, আমরা তো ভয়ই পেয়েছিলাম খুব। মাঝখানে জেরিন অতি আগ্রহের সাথে এই প্রশ্ন করে বসলো। এরা দু বোন পেয়েছেটা কি? এরা কি নিলয় ভাইয়া তাকে মারধর করলে খুশি হতো নাকি? আনায়ের সাথে জেরিনকেও বিরক্ত লাগছে হিয়ার। সে কিছু বলতে যাবে তার আগে কলিং বেল বেজে উঠল। কিচেন থেকে জমিলা আন্টি এসে দরজা খুলে দিলেন। জমিলা আন্টির সাথে কুশল বিনিময় করতে করতে ভেতরে ঢুকলেন এক হাস্যোজ্জ্বল মধ্যবয়সী পুরুষ। হিয়া চিনতে পারলেন ওনাকে জেরিনের বাবা শরীফ আঙ্কেল। শরীফ ভুইয়ার কণ্ঠ শুনে এগিয়ে আসলেন জেসমিন আর শিরিন বেগম। জেরিন তো এক ছোটে বাবার কাছে। হিয়ার তার নিজের বাবার কথা মনে পড়ে গেল দুই বাবা মেয়েকে দেখে। মলিন হেসে সেও এগিয়ে গেল, সালাম দিল। হিয়াকে দেখে শরীফ ভুইয়া জেরিনকে ছেড়ে হিয়ার কাছে এগিয়ে গেল। মাথায় হাত বুলিয়ে খবরাখবর জিজ্ঞেস করলেন। হিয়ার বাবা মারা যাওয়ার পর আর দেখা হয়নি ওদের সাথে ভদ্রলোকের। ব্যস্ত মানুষ, সময় করে যাওয়া হয়নি আর কি। শিহাব কোথায়? ও কি আসেনি? জেসমিন বেগম জিজ্ঞেস করলেন স্বামীকে। এই তো আমি এসে গেছি মা, গাড়ি গ্যারেজে রেখে আসতে একটু দেরি হয়ে গেল। হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে শত তরকারি এগিয়ে আসছে এক সুদর্শন হাস্যোজ্জ্বল যুবক। ভাইয়া বলে ছুট লাগালো সিহাবের দিকে জেরিন। আল্লাহ, কত শপিং! কার জন্য কি কি আনলে ভাইয়া? উচ্ছ্বসিত কণ্ঠে জিজ্ঞেস করলো জেরিন সিহাবের হাতে এতগুলো শপিং ব্যাগ দেখে। বোনের বাচ্চাম্বু দেখে হাসলো সিহাব। দেখি সর, ছেলেটাকে বসতে দে। আসতে না আসতেই শুরু করেছে আলাদিপনা। মেয়েকে ধমকিয়ে ছেলেকে সোফায় বসালেন জেসমিন বেগম। হাতের ব্যাগগুলো সোফার সামনে টেবিলে রাখলেন। সিহাব দেখলো চিকন দুটি হাত তাদের সামনে শরবতের গ্লাস রাখছে। চোখ উঁচিয়ে মানুষটিকে দেখলো সিহাব। দেখতে দেখতেই হাতে শরবতের গ্লাস নিয়ে চুমুক দিল। চোখ এখনো হিয়াতেই নিবদ্ধ। ইতস্তত বোধ করছে হিয়া। কত বছর পর দেখা সিহাবের সাথে নিজের ভেতর জড়তা কাজ করছে। তারপরে সূক্ষ্ম হেসে সালাম দিল হিয়া। শরবতের গ্লাস রাখতে রাখতে সালামের জবাব দিল সিহাব। সিহাবের দৃষ্টি কেমন যেন থমকালো। তার ছোট্ট দেখা টুকটুকি মেয়েটা কত বড় হয়ে গিয়েছে। সে চোখ সরাতে পারছে না হিয়া থেকে। সেই চোখগুলো দেখছে যা ইতস্ততায় এদিক সেদিক ঘুরপাক খাচ্ছে কারণে অকারণে। মুখ ফোটার আগে এই মেয়েটার চোখে ফেটে উঠে ভাবাবেগ। হাসলে চোখ দুটো যেন ধারার মতন জলজল করে, কাঁদলে টলমলে দিঘি। বসো হিয়া, দাঁড়িয়ে আছো কেন? সিহাব বলল। বসছি ভাইয়া। বলেই সোফায় এক কোণে বসলো হিয়া। আনায়া তাকালে সিহাবের দিকে। সে বিরক্ত হয়ে দেখছে সিহাবের এই ডাবডাবানি চাহনি হিয়ার দিকে। কি আছে এই মেয়েটার মধ্যে? সে উঠে চলে গেল রুমে। কয়েকদিনের মধ্যে তো রেজাল্ট বের হবে, কোথায় ভর্তি হবে চিন্তা করেছো কিছু? শিরিন হক আগে বাগে জবাব দিলেন। হিয়া, তোমার কি ইচ্ছা? ওই দিকেই ভর্তি হতে চাও? চাইলে আমাদের চট্টগ্রামেও কোনো মেডিকেলে ট্রাই করতে পারো। শিরিন হকের কথা বোধহয় শিহাব তেমন বিশ্বাস করলো না। সত্যি বলতে নিলয়কে তার বিশ্বাস নেই। সবসময় কেমন ডমিনেটিং ভাব নিয়ে থাকে, সকলকে নিজের মর্জি মতো চালাতে চায়। তাই তো সে মামা বাড়িতে তেমন একটা আসে না। এত সখ্যাতাও নেই নিলয়ের সাথে তার। ভাবছে নিলয় হয়তো বাধ্যও করতে পারে তার একখানে ভর্তি হতে, তাই এই প্রশ্ন করা। না ভাইয়া, আমি ওইদিকে ভর্তি হতে ট্রাই করব, দূরে কোথাও যাব না। মেয়ে স্বরে বলল হিয়া। তারপর আরো টুকটাক কথা বলে ফ্রেশ হতে চলে গেল শিহাবরা। ঘড়িতে তখন 7:35। সন্ধ্যায় রুমে এসে হিয়া আর রুম থেকে বের হয়নি। শিরিন হক ডাকেনি। হিয়া আর শিহাবের সাথে বেশি কোনো কথা হোক এটা তিনিও চান না। তবে হিয়াকে রুমে থাকতে দিলেন না জেরিন, আর সে নিচে নিয়ে এসছে তাকে। এখন শপিং ব্যাগগুলো খোলা হবে
হিয়া না থাকলে চলে। ড্রয়িং রুমে সকলে উপস্থিত, সকলের হাতে শপিং ব্যাগ দেখতে পেল হিয়া। জমিলা আন্টি, জাইমা আপু আছে দেখলো সে। হিয়া আসতেই হিয়ার হাতে দুটো শপিং ব্যাগ দিল শিহাব। এইগুলো তোমার জন্য হিয়া, দেখো তো তোমার পছন্দ মতো কিনতে পারলাম কিনা। হাস্যোজ্জ্বল মুখে কথাটা বলল শিহাব। দেখি হিয়া, তোমার জন্য কি এনেছে ভাইয়া? স্পেশাল কিছু নাকি? হিয়ার হাত থেকে শপিং ব্যাগ দুটো নিল জেরিন দেখার জন্য। মেয়ের দিকে তাকিয়ে চোখ রাঙালেন জেসমিন বেগম। স্পেশাল মানে কি? আরে নতুন ডিজাইনের ঘড়ি হিয়া, তোমার হাতে বেশ মানাবে, দেখো। বলতে বলতে হিয়ার দিকে ঘড়িটা নিয়ে গেল জেরিন পরিয়ে দেওয়ার জন্য। ভাইয়া কি ঘড়ি আনলে? লাগাতে পারছি না কেন? শিহাবের দিকে তাকিয়ে বলল জেরিন। ঘড়িটা হাতে ফিট করতে পারছে না বেচারি। জেরিনের কথায় শিহাব উঠে আসলো তাদের কাছে। দেখি দে তো দেখি। বলেই হিয়ার ঘড়ি পরানো হাতটা নিজের দিকে টেনে নিল শিহাব। হঠাৎ শিহাবের এরকম কাছাকাছি এসে বসায় হিয়ার অস্বস্তি হতে শুরু করলো। সে পারছে না শিহাবের হাতটা ছুটিয়ে নিতে, কিন্তু এটা করলে ব্যাপারটা বাজে দেখায়, তাই সে চুপ করে রইল। 2-4 মিনিটের মধ্যে শিহাব ঘড়িটা ঠিকভাবে পরিয়ে দিল হিয়ার হাতে। তারপর সে সরে বসলো হিয়া থেকে। এত সব কিছু এতক্ষণ শান্ত দৃষ্টিতে দেখলো নিলয়। তার সাথে আজ আসিফও আছে। নিলয়ের চোখ মুখ বিবর্ণ, লাল হয়ে আছে শরীর, শক্ত হয়ে থাকার দরুন কালো শার্ট পরিহিত বাইসেপস গুলো যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে। শরীরের শিরা উপশিরা গুলো দৃশ্যমান হয়ে আছে। আসিফ নিলয়ের কাঁধে হাত রাখলো। রুমে চল প্লিজ। ছোট করে বলল আসিফ। নিলয় নিরুত্তর। কিচেন থেকে শিরিন হক খেয়াল করলেন নিলয় দাঁড়িয়ে ড্রয়িং রুমের সাথে আসিফ। তিনি ব্যস্ত হাতে 2 গ্লাস শরবত নিয়ে হাজির হলেন ওদের সামনে। কখন আসলি তোরা? দাঁড়িয়ে আছিস কেন? বস। এতক্ষণে সকলের নজর এদিকে আসলো। দেখলো নিলয়ের সাথে একটা ছেলে দাঁড়িয়ে। নিলয়কে দেখে হিয়া চট করে সোফা থেকে উঠে দাঁড়ালো। নিলয় এদিকে তাকিয়ে কেমন অনুভূতি শূন্য দৃষ্টি। হিয়া তাকিয়ে থাকতে পারলো না ওই দৃষ্টিতে, চোখ নামিয়ে নিল সে। কতদিন পর দেখলো মানুষটাকে, আজকে এত তাড়াতাড়ি কিভাবে এসে পড়লো? আচ্ছা উনি কি অসুস্থ? চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? মনে মনে ভাবছে হিয়া। মায়ের কথার কোনো প্রত্যুত্তর না করে উপরের দিকে চলে গেল নিলয় নিজের রুমে। সজোরে রুমের দরজা আটকালো নিলয়। যা শুনে নিচে বসা সকলেই কেঁপে উঠলো আকস্মিক এমনই শব্দে। আসিফ দুশ্চিন্তাগ্রস্ত, সে জানে না নিলয়কে কিভাবে সামলাবে এখন। এত সব দুশ্চিন্তার মধ্যে তার খেয়াল হিয়ার দিকে পড়ল। শিরিন হকের কাছ থেকে একটা গ্লাস নিয়ে আর একটা হিয়াকে দিয়ে রুমে পাঠিয়ে দিতে বললো নিলয়ের জন্য। শিরিন হক আতঙ্কিত হলেন। তিনি বুঝতে পেরেছেন তার ছেলে রেগে আছে কিছু নিয়ে। রেগে গেলে নিলয়ের কোনো হুঁশ জ্ঞান থাকে না, যদি হিয়ার উপর চড়াও হয়। ভদ্রমহিলা সায় দিলেন না। পরক্ষণে আসিফের চোখের আশ্বস্ততায় হিয়াকে পাঠালেন নিলয়ের রুমে শরবত হাতে। নিলয়ের রুমে দরজার সামনে দাঁড়িয়ে আছে হিয়া। ভিতর থেকে ভাঙচুরের শব্দ আসছে। ভয় হচ্ছে হিয়ার, তার হাত কাঁপছে। তারপরও দরজায় নক করলো হিয়া। দরজা খুললো না। কিছুক্ষণ পর আবারও নক করলো। এবারও একই। 1 বার 2 বার 3 বার, তারপর নিজেই দরজার নব ঘুরিয়ে দরজা খুললো। রুমের অবস্থা এলোমেলো, চারিদিকে কাঁচ ছড়িয়ে ছিটিয়ে। সে 1 পা 2 পা করে ভেতরে ঢুকলো হিয়া। সাথে সাথেই একজোড়া হিংস্র দৃষ্টি এসে তার উপর পড়লো। ভয়ে হিয়া 2 পা পিছিয়ে গেল। হিয়াকে দেখে ওর দিকে এগিয়ে গেল নিলয়। নিলয়কে এগোতে দেখে পিছিয়ে যাচ্ছে হিয়া। একসময় পিঠ ঠেকালো দেয়ালে। কি হয়েছে? রেগে আছেন কেন? ভয়ে তার কথা আটকে আসছে। হিয়ার হাতে এখনো শিহাবে পরিয়ে দেওয়া সেই ঘড়ি, হাতে শরবতের ছোট্ট ট্রে। নিলয়ের আগে হিসিস করছে, আবারও এক হাতে সজোরে দরজা আটকে দিল। শরবতের গ্লাসটা হাতে নিয়ে সজোরে দেয়ালে বাড়ি দিয়ে ভেঙে হিয়ার গলায় চেপে ধরলো এক হাতে, আর এক হাতে হিয়ার চুল খামচে ধরলো পিছনের। তোকে না করেছিলাম না কারো সামনে যেতে? শিহাবের সাথে তোর কি বল? চেঁচিয়ে উঠলো নিলয়। হিয়ার অন্তরটা কেঁপে উঠছে নিলয়ের এই রূপে। মাথার অসহনীয় ব্যথায় হাউমাউ করে কান্না করছে হিয়া। গলায় চেপে ধরা কাঁচটা যেন দেবে যাবে। আর একটু হলো নিলয়ের হাতটা গলার কাছ থেকে সরাতে চাইছে হিয়া, কিন্তু শক্তিতে পেরেই উঠছে না। ছাড়ুন প্লিজ, খুব ব্যথা পাচ্ছি আমি যেতে চাইনি, আমি চাইনি যেতে। আমি দেখিনি, জীবনে করে পড়িস নি। ওই ছেলের কাছ থেকে পড়তে হবে, বাকি সব মরে গেছে। বলেই আরেকটু চেপে ধরলো
কাঁচটা গলায়। এবার সত্যি একটু দেবে গেল কাঁচটা। পিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে। সর্বোচ্চ জোরে কান্না করে দিল হিয়া। তার মনে হচ্ছে নীলয় সত্যি সত্যি এবার তাকে মেরে ফেলবে। দয়া করে এবারের মতো ছেড়ে দিন প্লিজ। আমি আর কারোর সামনে যাব না। এবারের মতো মাফ করে দিন। কান্না করতে করতে কোনো রকমে বলল হিয়া। আমার রাগ কমছে না, নিজেকে কিছুতে আটকাতে পারছি না। কি করি বলতো? দিস ফাকিং অ্যাংজাইটি। বলে হিয়াকে ছেড়ে সজলে নিজের হাতটা দেয়ালে ঘুষি মারলো। পরপর কয়েকবার একইভাবে ঘুষি মারলো। হাত থেতলে রক্ত পড়ছে নিলয়ের। দেখি দেখি হাত দেখা। এটা খুলবি তুই, এক্ষুনি খুলবি। বলতে বলতে জোর করে টেনে হিয়ার হাত থেকে খুলে ফেললো সিহাবের পরিয়ে দেওয়া ঘড়িটা। খুলে কোথায় ছুঁড়ে ফেললো তার কোনো নিয়ত্তা নেই। এভাবে টেনে খোলায় হাত ছিলে গিয়েছে হিয়ার। মাথার ব্যথায়, গলার ক্ষতই হাতের ব্যথা হিয়া সহ্য করতে পারলো না। ধপ করে বসে পড়লো দেয়াল ঘেঁষে। দুই হাতে মুখ চেপে কান্না করতে থাকলো। তার কি দোষ? তার অন্যায়টা কোথায় হলো? শিরিন হক নিলয়ের রুমের দিকে এগোচ্ছে। সে কখন উপরে পাঠালো হিয়াকে, এখনো নিচে নামছে না। তার ছেলেটাও রেগে কিছু যদি করে বসে। তার পাশে আছে আসিফ। তার মস্তিষ্ক সজাগ। ভিতরে কি হতে পারে সে চিন্তায় তার মাথা ফেটে যাবার উপক্রম। হিয়াকে পাঠিয়ে কি বড় কোনো ভুল করলো বেচারা? দরজার কাছে যেতেই ভিতর থেকে হিয়ার কান্নার শব্দ পাওয়া গেল। শিরিন হকের পা থমকে গেল। অজানা ভয়ে হৃদস্পন্দন বেড়ে গেল। আসিফও আর এক মুহূর্ত দেরি করলো না। দরজার নব ঘুরিয়ে ভেতরে ঢুকে গেল। তার পিছন পিছন শিরিন হকও ঢুকলো থমকে যাওয়া পা নিয়ে। হিয়া বসে আছে ফ্লোরে দেয়াল ঘেঁষে, দু হাত দিয়ে মুখ ঢাকা। নিলয় দাঁড়িয়ে আছে ভেঙে যাওয়া ড্রেসিং টেবিলের সামনে, যা একটু আগে সে ভেঙেছে ফুলদানি ছুঁড়ে। অনবরত হাত কাঁপছে নিলয়ের, শক্ত চোয়ালটাও কাঁপছে, চোখ দুটো রক্ত লাল হয়ে আছে। এক হাতে ভাঙা কাঁচ মুঠোয় পড়া, টপ টপ করে রক্ত পড়ে ফ্লোর রক্তে রাঙা হয়ে যাচ্ছে। আরেক হাতে অনবরত নাক ঘষছে একটু পরপর। দুজনের বিধ্বস্ত এই রূপ দেখে মুখে ওড়না চেপে আর্তনাদ করে উঠলেন শিরিন বেগম। আসিফ ছুটে গেল নিলয়ের কাছে। কি করছিস? ছাড় এটা, ফেলে দে এটা ভাই। এত বছরের চেষ্টাগুলো বিফলে চলে যেতে দিস না প্লিজ। আসিফ হাত থেকে কাজটা ছোটানোর জন্য চেষ্টা করছে আর অনবরত অনুরোধ করছে নিলয়কে শান্ত হতে। তুমি কি পাগল হয়ে গেছো? কি হাল করেছো মেয়েটার? চেঁচিয়ে কান্না করতে করতে হিয়াকে গিয়ে জড়িয়ে ধরলেন শিরিন বেগম। ফুপিকে দেখে মুখ থেকে হাত সরিয়ে ফুপিকে জড়িয়ে ধরলো হিয়া। আমায় বাড়ি দিয়ে আসো ফুপি। আমি এখানে আর থাকবো না। আমি বাড়ি যেতে চাই। আমি আর থাকতে চাই না এখানে। কান্না করতে করতে বলল হিয়া। হিয়ার কথা শুনে টান দিয়ে হিয়াকে শিরিন হকের কাছ থেকে ছাড়িয়ে এনে দেয়ালের সাথে গলা চেপে ধরলো নিলয়। কি বললি? আবার বল। তোর কত বড় কলেজে আমিও দেখি। দম আটকে আসছে হিয়ার, চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। আসিফ জোর খাটিয়ে কোন রকম ছাড়ালো নিলয়কে হিয়ার কাছ থেকে। কি করছিস? মেরে ফেলবি তো মেয়েটাকে। মরে যা, তো আমার কাছে থাকতে হবে ওকে। এবার আর কারোর সাথে নেই ওকে আমার কাছ থেকে দূরে রাখার। আমি নিলয় এহসান রাখতে দেব না। মরলে আমার কাছে মরবে, বাঁচলে আমার কাছে বাঁচবে। শি অনলি বিলংস টু মি। চেঁচিয়ে ছোট টেবিলে লাথি মারলো নিলয়। থরথর করে কাঁপছে হিয়া। তার মনে হচ্ছে সে কোনো ভিন গ্রহে আছে। এখানের মানুষগুলো সব অচেনা। আস্তে আস্তে অবচেতন হয়ে পড়ে যেতে থাকলো হিয়া। আসিফ দেখে দৌড়ে ধরতে আসলো, কিন্তু তার আগে নীলয়ের রক্তাক্ত শক্ত দুটো হাত জাপটে ধরলো হিয়াকে। ডোন্ট ডেয়ার টু টাচ হার, শি ইজ অনলি মাইন। আসিফের দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে বলল নিলয়। সাচ আ সাইকোপ্যাথ। কথাটা বিড়বিড় করে বলল আসিফ। ধরবো না, ওর জ্ঞান তো ফেরাতে হবে। শি নিডস ট্রিটমেন্ট ইয়ার। আমি আছি কি করতে? আই উইল ট্রিট মাই গার্ল। যে নিজেই অসুস্থ সে অন্যকে কি ট্রিটমেন্ট করবে আসিফ? ছেলের দিকে তাকিয়ে শক্ত মুখে প্রশ্ন করলো আসিফকে শিরিন হক। মূলত প্রশ্নটা নিলয়কেই করা। আসিফ বলে দে আমি অসুস্থ নই, ওনাদের বদৌলতে এই অবস্থা। পাগল কি কখনো বলে আমি পাগল? মনে মনে কথাটা বলল আসিফ। এই কারণেই মেয়েটাকে জেদ ধরে বিয়ে করেছিলে 8 বছর আগে।
এবার ছেলেকে প্রশ্ন করলো শিরিন হক। এবার মায়ের চোখে চোখ রাখলো নিলয়, শান্ত স্বরে বলল, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। ভালো চান তো আপনার নরদের ছেলেকে তাড়াতাড়ি বিদায় করুন। এর আগের বার বেঁচে গেলেও এবার বাঁচবে নাও। এক প্রকার হুমকি দিয়ে হিয়াকে কোলে নিয়ে হিয়ার রুমে চলে গেল নিলয়। ধাপ করে বসে পড়লো শিরিন হক। তিনি পারছেন না হাওমাও করে কান্না করতে, চোখ দিয়ে অনবরত জল গড়াচ্ছে। তার নিজের ভুলের জন্য ছেলেটা যে কখন এমন হয়ে গেল সে কেন বুঝতে পারলো না। তার মনে হচ্ছে সে 8 বছর আগেকার নিলয়কে দেখছে, সেই পাগলামো, সেই জেদ। আসিফ এসে পাশে বসলো শিরিন হকের। সে কি সান্ত্বনা দেবে বুঝতে পারছে না। সত্যি বলতে আজকে নিলয়ের এরকম হওয়ার জন্য তার পরিবার অনেকটাই দায়ী। সে মানে এটা, তবু বলল, এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।